আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব গণপূর্ত অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। কিভাবে অনলাইনে ধাপে ধাপে আবেদন করবেন সবকিছু বিস্তারিতভাবে দেখাবো। যারা সরকারি চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ যে কোনো একটি। আমি এখানে ফায়ারফক্স ব্যবহার করছি। ফায়ারফক্স ওপেন হওয়ার পরে লিখবেন recruitment.pwd.gov.pd। এখানে একটা বিষয় খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে এই যে স্পেলিংটা লেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের স্পেলিং যদি সামান্য ভুল হয় সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি ওপেন হবে না। সেই জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা লেখার সময় যে কোনো একটা ডট বা যে কোনো একটা এর ভিতরে স্পেস দিয়ে দেন সার্চ করবেন, তাহলে গুগল থেকে সার্চ করে আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্টটি নিয়ে আসবে। এক্ষেত্রে যদি কোথাও ভুল হয়, যেমন দেখেন এখানে যদি আমি রিক্রুটমেন্ট স্পেলিংটা যদি ভুল করি দেন যদি সার্চ করি গুগলে, তাও কিন্তু গুগল আমাকে সাজেশন দিয়ে কাঙ্ক্ষিত সার্ভারটা বা কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা দেখাচ্ছে। তখন আমি এখান থেকে আমার ওয়েবসাইটটাতে প্রবেশ করতে পারবো। ওয়েবসাইটটা লোড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি গণপূর্ত অধিদপ্তর। এখানে প্রথমেই লাল কালি দিয়ে একটি ঘোষণা দেওয়া আছে, সেটা হচ্ছে একজন প্রার্থী ক্রমিক নাম্বার 1 থেকে 5 অর্থাৎ 14 থেকে 16তম গ্রেড পদের যে কোনো একটি এবং ক্রমিক নাম্বার 6 থেকে 8 20তম গ্রেড পদের যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু টোটাল 8টা পদে সার্কুলার দেওয়া আছে। এই 8টা পদের ভিতরে একজন ব্যক্তি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে 1 থেকে 5 এর ভিতরে থেকে যে কোনো একটা, এই 5টার ভিতরে যে কোনো একটা, এবং 6, 7, 8 এই 3টার ভিতরে যে কোনো একটা পদে আবেদন করতে হবে। তো আসুন দেখি এখানে কোন কোন পদে সার্কুলারে আছে। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 14তম গ্রেড। 29টি পদে সার্কুলারটি আছে। এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা পাশ করছে তারা আবেদন করতে পারবে। এরপরে নকশাকার 41টি, কার্য সহকারী 144টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76টি, হিসাব সহকারী আছে 119টি, অফিস সহায়ক 161টি, নিরাপত্তা প্রহরী 81টি এবং মালিক 18টি। প্রত্যেকটা পদের বিপরীতে যে রিকোয়ারমেন্টটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। চাইলে এটার ফুল যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। পাবলিক ওয়ার্কসের নিজস্ব যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এই যে pwd.gov.pd এই ওয়েবসাইটে যদি যাওয়া হয় তাহলে আমরা আশা করি মূল সার্কুলারটি পাবো। এই যে দেখেন এখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে বিস্তারিত সব কিছু বলা আছে, আপনারা এখান থেকেও বিস্তারিত দেখে নিতে পারেন। চলুন আমরা কিভাবে আবেদন করতে হবে সেটা শুরু করি। প্রথমে আবেদন করার জন্য এখান থেকে আমি যে পদে আবেদন করতে চাই সেই পদে পাশে এই ক্রমিক নাম্বারের পাশে দেখেন এখানে একটা বাবল আছে। এই বাবলে হচ্ছে চেকমার্ক দেব। বাবলে চেকমার্ক দিয়ে 119টা পদ এই পদটাতে আবেদন করে দেখাচ্ছি। এখানে একটা বিষয়, বিভাগীয় প্রার্থী কিনা। যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের আওতায় কোনো পদে এই মুহূর্তে চাকরি করতেছে এমন যারা আছে তারা কিন্তু বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারে, এবং সাথে সাথে এখানে জন্ম তারিখটা দিতে হবে। আমি এখানে একটা র্যান্ডমলি জন্ম তারিখ দিব। প্রথমে বলে নিই, আমি এখানে যে ইনফরমেশনগুলো ব্যবহার করব সবগুলাই কমপ্লিটলি ডেমো। হ্যাঁ, কোনো সঠিক নাম আমি বা সঠিক ইনফরমেশন ব্যবহার করছি না। প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম। এখানে ইংরেজিতে ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো কিন্তু ইংরেজি, এবং প্রার্থীর নাম, পিতার নাম এগুলো কিন্তু বাংলায়। আমি প্রথমে নাম দিই, নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিবেন। এটা আপনার সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেটটা ফলো করাটাই হচ্ছে সবথেকে বেস্ট। নেম
ফাদার নেম, দেন এখানে আসবে নাম। প্রথমে ইংরেজি নামগুলো নিলাম, যেহেতু ইংরেজি এবং বাংলা করার জন্য বিজয় বা অভ্র ব্যবহার করতে হবে। এখানে একটা করতে পারেন, এর আগে আমি দেখাইছিলাম যে যদি আপনার বাংলায় টাইপ করতে সমস্যা হয়ে থাকে বা বাংলা টাইপ করার জন্য বিজয় বা অভ্র কিবোর্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেটর সার্চ দিবেন, সার্চ দিলে চলে আসলো। এখানে আপনি ইংরেজিতে লিখবেন, বাংলা হবে। তো এখানে ইংলিশ সিলেক্ট করবেন, এখানে বাংলা সিলেক্ট করে দিবেন, বাংলা। এখানে নেম, যে নাম চলে আসছে, নামটা কপি করে এখানে দিবেন। ফাদার নেম এখানে কপি করে দিবেন, পিতার নাম এই যে এখানে হিসাব দিলে কপি হবে। কপি করার পরে এটা এখানে দিবেন। মায়ের নাম তো দেওয়া লাগতেছে না, বাংলা। এরপরে আসেন হচ্ছে জেন্ডার, মেল। আইডি টাইপ, আপনি যদি আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড থাকলে সেটা সব থেকে বেশি প্রিফারেবল, ন্যাশনাল আইডি কার্ড দিবেন। ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি না থাকে, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট, আপনি এই তিনটার যে কোনো একটা আইডি ইনফরমেশন এখানে দিয়ে আবেদন করতে পারবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি দিলাম এবং এখানে প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার যেই জেলা সেটা ব্যবহার করবেন। তো আমি এখানে ব্যবহার করছি খুলনা। রিলিজিয়ন, ধর্ম কোনটা সেটা দিবেন, অনুযায়ী আপনি ধর্ম দিবেন। দেন হচ্ছে এখানে যেই আইডি টাইপটা সিলেক্ট করছি আমি, ন্যাশনাল আইডি, তো এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিবেন। ঠিক আছে, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার দিবেন। ন্যাশনালিটি, এখানে অকুপেশন, আপনার এই মুহূর্তে যদি কোনো জব করে থাকে সেক্ষেত্রে আপনার সেই পেশা দিতে পারেন। আদারওয়াইজ দেখেন এটা কিন্তু রেড মার্ক না, অর্থাৎ এটা ম্যান্ডেটর না, এটা দিলেও পারেন না দিলেও পারেন। আপনি চাইলে দিতে পারেন, না দেওয়াটাই বেটার। এরপরে হচ্ছে ঠিকানা, দেখেন ঠিকানা বাংলায়, ঠিকানা কিন্তু বাংলাতে লিখতে হবে। ঠিকানা বাংলায়, ঠিকানা যে অপশনটা আছে এখানটাতে যদি আপনাদের বাসা নাম্বার, রোড নাম্বার বা রোডের নাম, ঠিক আছে, বা এলাকার নাম এরকম থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে সেটা মেনশন করবেন। আদারওয়াইজ যদি গ্রাম হয়, সে গ্রামের বাড়িতে হয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে শুধু গ্রাম লিখলেই হবে, গ্রামের নামটা লিখলে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে হয়তো লিখলাম, আমি এখানে একটা শহরের যেখানে বাসা নাম্বার, রোড নাম্বার আছে এই ধরনের একটা ঠিকানা দিচ্ছি। তো দিলাম হচ্ছে বাংলায়, যেহেতু এখানেও সেই সেম ভাবে আপনি এখানে বাংলা থেকে বাংলা লিখে নেবেন। আমি এখানে গ্রামের নাম ব্যবহার করব সোনাডাঙ্গা, কপি করে নিলাম। জেলা খুলনা, উপজেলা সোনাডাঙ্গা না সোনাডাঙ্গা। পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস হচ্ছে জিপিও, G.P.O অথবা GPO এভাবে দেওয়া যায়। G.P.O দিলাম, GPO। পোস্ট কোড হচ্ছে 9000, এটা পোস্ট কোড 9000 দিলাম। ঠিক আছে, স্থায়ী বর্তমান সেম হইলে জাস্ট এখানে একটা টিক মার্ক দিলেই হবে, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে অটোমেটিক কোডটার ফিল আপ হয়ে যাবে। আর যদি ভিন্ন হয় আপনাদের স্থায়ী ঠিকানা, সেক্ষেত্রে আপনারা এখানে স্থায়ী ঠিকানা ভিন্ন লিখে দেবেন। আমি এখানে একই রাখলাম। এরপরে একাডেমিক ইনফরমেশন, এসএসসি অর ইকুইভ্যালেন্ট। এসএসসি পাস করলে এসএসসি, দাখিল থাকলে দাখিল, এসএসসি ভোকেশনাল, এসএসসি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এসএসসি পরে এটা দাখিল অথবা ভোকেশনাল, ঠিক আছে, অথবা ও লেভেল। এবং এই যে চারটা ক্যাটাগরি বলা আছে, এই চারটার কোনোটার সাথে যদি আপনারটা এক্স্যাক্টলি ম্যাচ না হয়, এর বাইরে কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনারা ইকুইভ্যালেন্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে এসএসসি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এখানে বোর্ড, এবং বোর্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন যদি এসএসসি হয়, সেক্ষেত্রে এসএসসি বোর্ড কিন্তু ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চিটাগাং, বরিশাল, সিলেট, দিনাজপুর এই পর্যন্ত কিন্তু আমাদের জেনারেল এডুকেশনের যে বোর্ডগুলো সেইগুলা। ঠিক আছে, এর বাইরে যদি দাখিল হয় সেক্ষেত্রে কিন্তু মাদ্রাসা বোর্ড হবে। অনেকেই যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে দাখিলের ক্ষেত্রেও তারা
ঢাকা বোর্ড দেয়, কারণ দাখিলের যে সার্টিফিকেটে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা লেখা থাকে। সেই কারণে অনেকেই ওটা ঢাকা বোর্ড হিসেবে মনে করে যে ঢাকা বোর্ড ওটা, অ্যাকচুয়ালি ওটা কিন্তু ঢাকা বোর্ড না, ওটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। ওটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের ঠিকানাটা ঢাকায়, সেই জন্য। এসএসসি ভোকেশনাল বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাস করছে, অর্থাৎ তাদের বোর্ড হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বোর্ড, কারিগরি বোর্ডের থেকে যারা পাস করছে তারা এখানে অনেক সময় ঢাকা বোর্ড দিয়ে থাকে, কিন্তু তাদের বোর্ডটা অ্যাকচুয়ালি ঢাকা বোর্ড না, সেটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। অনেক জায়গায় বিটিইবি থাকতে পারে, অনেক জায়গায় টেকনিক্যাল এডুকেশন বোর্ড থাকতে পারে, অনেক জায়গায় শুধু টেকনিক্যাল থাকতে পারে। তো সেই বোর্ডটা হবে আপনার ওই অনুযায়ী দিতে হবে। যেহেতু বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা লেখা থাকে, তাই অনেকে ঢাকা বোর্ড মনে করে এটাকে, তো আসলে এটা ঢাকা বোর্ড না। ঠিক আছে? তো যদি ভোকেশনাল বা কারিগরি বোর্ডের আওতায় হয়ে থাকে সেক্ষেত্রে টেকনিক্যাল দিতে হবে। হ্যাঁ, এর বাইরে তো মাদ্রাসা হলে মাদ্রাসা, আর তাছাড়া বাকি যেগুলো আছে জেনারেল এডুকেশন বোর্ড, সেগুলো হচ্ছে সে তার বোর্ড অনুযায়ী দিবে। আমি এখানে যশোর বোর্ড দিলাম, এসএসসি যশোর বোর্ড। এখানে হচ্ছে রোল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিন্তু ম্যান্ডেটরি না, তবে অবশ্যই যেহেতু সবার রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা স্কিপ করার প্রয়োজন নেই। এরপরে আসেন রেজাল্ট। রেজাল্ট হচ্ছে আউট অফ 5 এর ভিতরে, অবশ্যই এসএসসি রেজাল্ট আউট অফ 5 এর ভিতরে হয়। আপনার যদি আউট অফ 4 হয় সেক্ষেত্রে আপনি আউট অফ 4 দিতে পারেন। আমি এখানে একটা রেজাল্ট বসাই দিলাম। পরে গ্রুপ, আপনার গ্রুপটা দেখে নেবেন। সাধারণ শিক্ষা ব্যবস্থায় সায়েন্স, আর্টস এবং কমার্স, অর্থাৎ সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ, এই 3টা গ্রুপ। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় 2টা গ্রুপ, সায়েন্স এবং জেনারেল। ঠিক আছে, তো জেনারেলটাকে এখানে হিউম্যানিটিজ হিসেবে আপনি দিতে পারেন, যারা জেনারেল গ্রুপ থেকে পাস করছেন, আর যারা সায়েন্স থেকে পাস করছেন তারা তো সায়েন্স। এছাড়াও চাইলে জেনারেল গ্রুপ যারা আছে তারা কিন্তু এখানে আদারও দিতে পারেন। ঠিক আছে, অন্য যারা ভোকেশনাল যদি হয়ে থাকে বা অন্য যারা আছেন তারা অবশ্যই এখানে আদার্স দিবেন। পাসিং ইয়ার দিবেন, আপনার যেটা পাসিং ইয়ার সেটা আমি এখানে একটা র্যান্ডমলি দিলাম। এবার আসেন এইচএসসি তে, সেম ভাবে এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এরপরে আছে এইচএসসি ইকুইভ্যালেন্ট অন্য কোনো কিছু, যারা এইচএসসি বিএম, এইচএসসি ভোকেশনাল হলে এইচএসসি ভোকেশনাল। সেমভাবে এখানে আমি জেনারেলটা দিলাম, বোর্ড যশোর। আপনারা অবশ্যই আপনাদের বোর্ডটা খেয়াল করে দিবেন। কারিগরি হলে অবশ্যই টেকনিক্যাল, মাদ্রাসা বোর্ড হলে অবশ্যই মাদ্রাসা বোর্ড দিবেন, ঢাকা দিয়েন না। হ্যাঁ, এখানে রোল নাম্বার দিলাম, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এখানে রেজাল্ট, গ্রুপ। দেখেন আমরা যে পোস্টটাতে আবেদন করতে আসছি হিসাব সহকারী পোস্টের সার্কুলারে যদি আমরা দেখি, এখানে কিন্তু বলা আছে, এই যে হিসাব সহকারী কিন্তু বলা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষায় যাদের কমার্স ছিল, অর্থাৎ বিজনেস স্টাডিজ গ্রুপ ছিল, তারাই কিন্তু শুধুমাত্র এই পোস্টটার জন্য আবেদন করতে পারবে। তো সে কারণে এখানে শুধুমাত্র বিজনেস স্টাডিজ গ্রুপটা অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আপনি অনেকে যেটা করে, অনেকে অনার্স করার সময় কমার্স গ্রুপে চলে আসে সায়েন্স থেকে। তো আপনার যদি এরকম হয়ে থাকে, আপনি এই পোস্টটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। হ্যাঁ, এইচএসসি তে যাদের বিজনেস গ্রুপ ছিল শুধুমাত্র তারাই করতে পারবে, অর্থাৎ হিউম্যানিটিজ যারা ছিল তারাও পারবে না, এবং সায়েন্স বা বিজ্ঞান গ্রুপ যারা ছিল তারাও কিন্তু করতে পারবে। পাসিং ইয়ার আগেরটা যেহেতু 13 দিয়েছি, এখন তো 15 দিলাম। এরপরে হচ্ছে গ্রাজুয়েশন লেভেল, যদি কমপ্লিট থাকে আপনি গ্রাজুয়েশন লেভেল দিতে পারেন, অন্যথায় আপনার আর দেওয়ার প্রয়োজন নেই। দেখেন এখানে কিন্তু আর রেড মার্ক নাই, অর্থাৎ এটা যেহেতু এইচএসসি পজিশন, এইচএসসি সর্বোচ্চ এডুকেশন কোয়ালিফিকেশন এখানে রিকোয়ার্ড হচ্ছে এইচএসসি, এখানে এইচএসসি দিলে হয়ে যাচ্ছে। এরপরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, এখানে এক্সপিরিয়েন্সটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যেই পোস্টের জন্য আবেদন করতেছেন হিসাব সহকারী, আপনাকে হিসাব সহকারী পদে আপনি যদি আগে কোথাও চাকরি করে থাকেন সেটা এখানে মেনশন করতে পারেন। আদারওয়াইজ হিসাব সহকারী পদের জন্য আবেদন করতেছেন কিন্তু অন্য কোনো একটা দেখা গেল আপনি সেলসের এক্সপিরিয়েন্স আছে বা কিছু এরকম যদি কিছু থাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ,
না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে স্কিল থাকলে আপনি স্কিলটা দিতে পারেন। এখানে আমি একটা স্কিল মেনশন করতে পারি, এখানে স্কিল দিতে পারেন। স্কিল হিসেবে আমি এখানে মেনশন করতে পারি যেমন কম্পিউটার, যদি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকে দিয়ে দিবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশনের কি কি কাজ পারেন সেগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি সফটওয়্যার, এক্সেল, ব্রাউজিং এক্সেট্রা ডকুমেন্টের ইনফরমেশন দিলাম। আপনি যেগুলো জানেন সেগুলো এখানে দিয়ে দিবেন। এছাড়াও যদি পাওয়ার পয়েন্ট জানেন, আপনি অ্যাক্সেস জানতে পারেন, আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো জানতে পারেন, আপনি যা জানেন আপনি সেই স্কিলের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেবেন। এছাড়াও যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন ছাড়াও আরও অন্যান্য কোনো স্কিল আপনার থাকে, যেমন সেলসের স্কিল থাকতে পারে, আপনি হিসাব সহকারী রিলেটেড কোনো স্কিল থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে করে এগুলোকে মেনশন করে নিতে পারেন। ঠিক আছে, তো একটা হলেও কিন্তু প্রথমে আপনাকে জাস্ট অ্যাড দিতে হবে, এরপরে যখন আবার দেবেন আপনি অ্যাড হবে, যেটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনার ট্রেনিং থাকলে, যেমন এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপরে আপনি ট্রেনিং নিচ্ছেন কি না, হিসাব সহকারী হিসাব বিজ্ঞান রিলেটেড কোনো ট্রেনিং করছেন কিনা সেই ট্রেনিংয়ের ইনফরমেশনগুলো এখানে দেবেন। ট্রেনিংয়ের টাইটেল, কোন টপিক্সের উপরে ট্রেনিং করছেন, কোন প্রতিষ্ঠান থেকে করছেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার ট্রেনিংটা ছিল সেই ইনফরমেশনগুলো এখানে দিবেন। কোনো ধরনের প্রফেশনাল সার্টিফিকেট আছে কিনা সেই ইনফরমেশনগুলো এখানে দিতে পারেন। ট্রেনিং আর প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু এক্স্যাক্টলি আসলে এক না। ট্রেনিংটা হচ্ছে যেখানে আপনি 3 মাস, 6 মাস বা হচ্ছে 1 মাস কোনো একটা ডিউরেশনের ট্রেনিং করতেছেন, আর একটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট বা সার্টিফিকেট হচ্ছে আপনি ট্রেনিং করেন নাই কিন্তু আপনি এমনি কাজ পারেন। ঠিক আছে, আপনি যে কাজ পারেন সেই কাজের একটা সার্টিফিকেশন আপনি কোনো একটা অথরিটি থেকে নিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেমন এই মুহূর্তে বাংলাদেশে অনেক জায়গায় যেটা হচ্ছে আরপিএল সার্টিফিকেট, তাই না, রিকগনিশন অফ প্রিয়র লার্নিং নামে যে সার্টিফিকেশনটা দিচ্ছে যে আপনি কম্পিউটার কাজ করতে পারেন, যেমন আইটি সাপোর্টে আপনি কাজ করতে পারেন, কিন্তু আপনার সার্টিফিকেট অথবা কোনো একাডেমিক সার্টিফিকেট নাই, আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন নাই, অথবা আপনার কম্পিউটারের সায়েন্সের উপরে ডিপ্লোমা করেন নাই, কিন্তু আপনি চাইলে আইটি সাপোর্টের উপরে এই আরপিএল 3 দিনের যে অ্যাসেসমেন্ট প্রোগ্রামটা হয়, অ্যাসেসমেন্ট প্রোগ্রামটায় আপনি অংশগ্রহণ করে অ্যাসেসমেন্ট কমপ্লিট করে এবং আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন। তো সেরকম সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটগুলো এখানে মেনশন করতে পারেন। এরপরে কোনো কোটা আছে কিনা, কোটা থাকলে জাস্ট কোটায় আপনি চেক মার্ক দিবেন। ঠিক আছে, এই আপাতত আবেদনের মোটামুটি সব ধরনের ইনফরমেশন আমি এখানে দিলাম। এরপরে আসে নেক্সট আসে, পরে দেখেন প্রথমে এখানে একটা অপশন আছে ফটো এবং সিগনেচার। ফটো কিভাবে, ফটো ডাইমেনশন মাস্ট বি 300x300 পিক্সেল এবং সেটা 100 কিলোবাইটের নিচে হইতে হবে। সিগনেচারটা 300x80 পিক্সেল এবং এটার সাইজ 60 কিলোবাইটের নিচে হইতে হবে। এই যে ছবি এবং সিগনেচার আপনি কিভাবে রেডি করবেন, 300x300 পিক্সেল বা 300x80 পিক্সেলের সিগনেচার কিভাবে রেডি করবেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার একটি আলাদা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে দেখে নিয়ে আপনি আপনার ছবিটি রেডি করে নিতে পারেন। তো আমি এখানে একটা র্যান্ডমলি ছবি বসাই, 300x300 পিক্সেলের ছবি, একটা ছবি আমি স্যাম্পল ছবি রেডি করে রাখছিলাম। এটাও কিন্তু সব কিছুই অলমোস্ট ডেমো, আমি এখানে ছবি এবং সিগনেচার রেডি করে সেগুলো দিলাম। এখানে ন্যাশনাল আইডি এবং অথবা বার্থ সার্টিফিকেট সেটা আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। আমি এখানেও একটি র্যান্ডমলি কিছু দিলাম। এটার ক্ষেত্রে কিন্তু কোনো ডাইমেনশন নাই, আপনি জাস্ট আপনার আইডি কার্ডটা স্ক্যান করে এখানে বসাই দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট আছে সেটাও আপনার এখানে দিতে হবে। তো এখানে এডুকেশন সার্টিফিকেটের ক্ষেত্রে পিডিএফ করে নেবেন। ঠিক আছে, আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, যদি অনার্স আপনি আবেদন করার সময় অনার্স দিয়ে থাকেন সেক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট, সবগুলো সার্টিফিকেট একসাথে করে পিডিএফ করে আপনি এখানে দিয়ে দিবেন অ্যাটাচ করে। এখন আসেন যে সার্টিফিকেট
কিভাবে পিডিএফ করবেন। আপনার কাছে হয়তো বা ছবি সার্টিফিকেটের পিডিএফ করা নেই, আপনি ফোন দিয়ে ছবি ওটাই হয়তো বা দিবেন, অথবা আপনার কাছে স্ক্যান করা সার্টিফিকেটগুলো থাকতে পারে কিন্তু পিডিএফ করা নেই। তখন কি করবেন, এই বিষয়ে একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। অ্যাটাচ করে দিতে হবে। এখানে জাস্ট ক্লিক করলাম, এই যে সার্টিফিকেটের যে পিডিএফটা এখানে আমি অ্যাটাচ করে দিই। পিডিএফটা আপলোড হয়ে গেছে। বাকি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি দেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিবেন, ট্রেনিং থাকলে ট্রেনিংয়ের সার্টিফিকেট, আমরা সার্টিফিকেশন যেটা বলছিলাম সার্টিফিকেশন থাকলে সেক্ষেত্রে আপনি সেই সার্টিফিকেটটাও এখানে দিয়ে দিতে পারেন। দেন এগুলো কিন্তু আদারওয়াইজ যেহেতু রেডমার্ক নাই, সেগমেন্ট না দিলেও সমস্যা নেই। এখন নেক্সট এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে আমার ছবি, নাম, ইনফরমেশন যেগুলো আমি দিয়েছিলাম, ছবি, সিগনেচার সহ সবকিছু এখানে দিয়েছে। দেওয়ার পর এখানে আমি অঙ্গীকার করতেছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করিব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করিতে বাধ্য থাকিব। সুতরাং এইটাতে আপনি যেহেতু কনফার্মেশন দিচ্ছেন, অবশ্যই আপনি এখানে যে ইনফরমেশনগুলো দিবেন ইনফরমেশনগুলো নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন এবং কোথাও জালিয়াতি করবেন না, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, দেন আমি এখান থেকে চাইলে আপনি এই যে ইনফরমেশনগুলো দিলেন এই ইনফরমেশনগুলোর একটা পিডিএফ করে রাখতে পারেন। এখানে জাস্ট ক্লিক দিলাম প্রিন্টে, এখানে একটা অপশন চলে আসছে, এখান থেকে আবার প্রিন্ট বাটনে ক্লিক করলে আমার প্রিন্টার থাকলে আপনি সরাসরি প্রিন্টারে দিয়ে প্রিন্ট বের করে নিতে পারেন, অথবা এখান থেকে পিডিএফ করে নিতে পারেন। আমি জাস্ট এখানে পিডিএফ করে যে অবস্থায় আছে এখানে পিডিএফ করে সেভ করে নিলাম। ঠিক আছে, এখন নেক্সট বাটন ক্লিক করলে প্লিজ কনফার্ম অ্যাপ্লিকেশন সাবমিট। আমি এখানে এটা অবশ্যই সাবমিট করতেছি। সাবমিট করার পরে এখানে আমার নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে। হিসাব সহকারী পদে আবেদন করছি, এখানে আমাকে আবেদন পে করতে হবে 104 টাকা। এটা কিভাবে পেমেন্ট করতে হবে, এখানে আমি যদি এখনই পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে এখানে প্রসিড টু পেমেন্ট, অথবা যদি পরে পেমেন্ট করতে চাই তাহলে পেমেন্ট লেজার এই অপশনটাতে আমি ক্লিক করতে পারি। তো এখানে আমার যেটা করতে হবে এখন করণীয়, এই যে ইনফরমেশনটুকু আছে ইনফরমেশনটুকু চাইলে আপনি কপি করে একটা আলাদা নোটপ্যাড ওপেন করে বা একটা আলাদা ডকুমেন্ট ওপেন করে যে কোনো জায়গায় এটা সেভ করে রাখতে পারেন, অথবা শুধুমাত্র এই নাম্বারটাও আপনি কোথাও লিখে রাখতে পারেন। দেন এখানে আসলাম প্রসিড টু পেমেন্ট, আমি এখনই পেমেন্ট করতে চাচ্ছি। দেখেন নট পেইড দেখাচ্ছে, এখানে আমি প্রসিড টু পেমেন্টে গেলাম। তো এই অপশনটাতে আসার পরে মোবাইল ব্যাংকিং যেটা সেখান থেকে করতে পারেন। আপনাকে কার্ড থেকে পেমেন্ট করতে চাইলে এখানে আপনি আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে পেমেন্ট করতে পারেন। মোবাইল ব্যাংকিং হলে মোবাইল ব্যাংকিং দিয়ে, নেট ব্যাংকিং অন্য কোনো ব্যাংকের থ্রু দিয়ে করতে চাইলে আপনি এখান থেকে দিতে পারেন। তো বেশিরভাগই যেহেতু মোবাইল ব্যাংকিং দিয়ে করবেন, আমি মোবাইল ব্যাংকিংটা দেখাচ্ছি। জাস্ট এখানে মোবাইল ব্যাংকিংয়ে যাবেন, বিকাশ, রকেট, নগদ, আপনার সেলফিন উপায় যেটা আছে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ফিগার কাউন্ট আউট করে দেখাইছে যে 100 টাকা পেমেন্ট হবে, তার সাথে 4 টাকা ফি নেবে, 104 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এটা দিয়ে জাস্ট এখানে এই যে পেতে ক্লিক করব। পেতে ক্লিক করলে এখানে অপশনটা চলে আসবে। অপশন চলে আসার পরে এখানে নাম্বার দিবেন, নাম্বার দিয়ে কনফার্ম করলে এখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসাবেন, বসে আবার পুনরায় কনফার্ম করবেন। ওটিপি কনফার্ম করার পরে এরপরে আপনার বিকাশের যে পিন আছে বিকাশের পিনটা যাবে, বিকাশের পিন দিয়ে কনফার্ম করলেই আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। এবং পেমেন্টটি সম্পন্ন হইলে আমি যেহেতু ডেমো আবেদন করছি আমি পেমেন্টটি সম্পন্ন করতেছি না, তো পেমেন্টটি সম্পন্ন করলে আপনার এখানে সাকসেসফুল মেসেজ আসবে এবং অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে আপনার পেজে চলে যাবে। এখানে যেহেতু ক্যান্সেল করছি তাই ক্যান্সেল আসছে, আপনার অন্য সময় হলে সাকসেস দেখায় আপনাকে আপনার ওই আবেদনটা করছিলেন মূল আবেদন নিয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে চলে আসছে। এখন আসেন দেখা যাক যারা আবেদন করার সময়ই পেমেন্ট করেন নাই, আবেদন এক সময় করছেন পেমেন্টটা হয়তো 2-1 দিন পরে করবেন, এক্ষেত্রে কি করবেন? তখন আপনারা সেমভাবে recruitment.pwd.gov.bd ওয়েবসাইটটাতে প্রবেশ করা মাত্রই এই যে ইন্টারফেসটা প্রথমেই আসছিল সেরকম ইন্টারফেসে চলে আসবে। এই ইন্টারফেসে আসার পরে দেখবেন
প্রসিড টু পেমেন্ট একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে যে বলছিলাম আবেদনের যে নাম্বারটা, আবেদনের নাম্বারটা আপনাকে দিতে হবে। তো আমরা যে আবেদনের নাম্বারটা সেভ করে রাখছিলাম, আবেদনের নাম্বারটা কপি করে এখানে দিলাম, দিয়ে সাবমিট করার পরে দেখেন আবেদনের পেমেন্ট স্ট্যাটাস কি নট পেইড, মানে পেমেন্ট আমরা করি নাই। এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, সার্ভিস চার্জ লাগবে 10 টাকা, 4 টাকা, টোটাল 104 টাকা পে করতে হবে। প্রসিড টু পেমেন্ট। এখন আমাকে পিডব্লিউডির তারা যেই পেমেন্ট গেটওয়ে দিয়ে রাখছে সেই গেটওয়েতে আমাকে নিয়ে আসছে। এখানে এসে আমি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবো, এবং নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং যেসব ব্যাংকগুলোতে সাপোর্ট করে সেই ব্যাংকিং এর থ্রু দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবো। তো আমি এখানে মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করা দেখাচ্ছি। মোবাইল ব্যাংকিং দিয়েই যেহেতু বেশিরভাগ মানুষ পে করবে, তো মোবাইল ব্যাংকিং এ বিকাশ, রকেট বা নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করলে আপনি রকেট বা নগদ যে কোনোটাই ক্লিক করতে পারেন, আপনার যে ওয়ালেটে টাকা আছে বা যে ওয়ালেট দিয়ে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। আমি এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করব, বিকাশে ক্লিক করলাম। এরপরে এখানে দেখেন অপশন চলে আসছে যে 100 টাকা অ্যামাউন্ট পে হবে এবং তার সাথে অ্যাডিশনাল 4 টাকা ফি কাটবে, টোটাল 104 টাকা। এখানে দেন পে যে বাটনটা চলে আসছে এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে আপনাকে বিকাশের সার্ভারের সাথে কানেক্ট করবে এবং এখানে আপনার বিকাশ ওয়ালেট নাম্বার দিবেন, দেন কনফার্ম। এখানে একটা ওটিপি আসবে, আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে যে নাম্বারে বিকাশ আছে সেখানে। এখানে আপনি ওটিপিটা বসাবেন, ওটিপিটা বসায় নেক্সট করলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং সেখানে আপনার বিকাশের যেই পিন সেই পিনটা চাবে, আপনি বিকাশের পিনটা দিয়ে ওকে করলে আপনার এই পেমেন্ট কনফার্ম হয়ে যাবে এবং এটি রিডাইরেক্ট করে আপনাকে আবেদনের যেই পেজ সেই পেজে নিয়ে চলে যাবে। আমি এখান থেকে বিষয়টাকে স্কিপ করে সরাসরি আবেদনের পেজে চলে যাচ্ছি। এখানে যখন ক্যান্সেল দেখাচ্ছে এখানে আপনাকে কনগ্রাচুলেশন দিবে। এই ছিল গণপূর্ত অধিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আর হ্যাঁ, আমার চ্যানেল এমএন হাসানে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পান। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।